সংসারের কাজগুলোকে আমরা মহিলারা যদি একটু বুদ্ধি অ্যাপ্লাই করে করতে পারি তাহলে কিন্তু আমাদের যে প্রত্যেক দিনের কাজগুলো সেই কাজগুলোকে আমরা অনেকটাই সহজ করে নিতে পারি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। চলুন তাহলে আজকের এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস আমরা দেখে নিই। ভালো লাগলে এই ছোট্ট টিপসগুলি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না। আজকের যে প্রথম টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে এই ধরনের অনেক মোমবাতি কিন্তু থাকেই। দেখা যায় বন্ধুরা মোমবাতিগুলো হয়তো ভেঙে গেছে বা ছোট হয়ে গেছে, ব্যবহার করি না, তা এই ধরনের মোমবাতিগুলো আমরা ফেলে দিই। তাই এই ধরনের মোমবাতি ফেলে দেবেন না। আমি এখানে একটি হাতা নিয়ে নিয়েছি, হাতার মধ্যে এটাকে এইভাবে রেখে হালকা করে একটু আমাদের গলিয়ে নিতে হবে। হালকা করে জাস্ট একটু গলিয়ে নেব মোমটাকে। তারপর এটাকে আমরা কী কাজে কোথায় ব্যবহার করব। এখানে আমি একটি প্রদীপের মধ্যে লিকুইড মোমটাকে নিয়ে প্রদীপের সলতেটাই দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি। এবার একটু কাঠি দিয়ে এটাকে সোজা করে রাখতে হবে। কিছু সময় রেখেছিলাম, এটা পুরোপুরি জমাট বেঁধে গেছে, এই দেখুন। এবার আমাদের তৈরি হয়ে গেল প্রদীপের মোমবাতি। এটাকে রিউজ করতে পারি। আমাদের বাড়িতে অনেক সময় দেখবেন আমরা যখন লঙ্কা কাটাকাটি করি কি সমস্যাটার মধ্যে পড়তে হয়, দেখা যায় লঙ্কার রস কোনো কারণে যদি হাতে লাগে প্রচণ্ড পরিমাণে জ্বালা করতে থাকে বন্ধুরা। আর প্রচণ্ড পরিমাণে আমাদের জ্বালা করলে দেখা যায় সাবান দিয়ে ধুলেও সেই জ্বালা ভাবটা যেতে চায় না। তাই বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে বা আপনাদের হাতেও যদি জ্বালা করে, লঙ্কা কাটার আগে বা এইভাবে আপনারা একটি কাঁটা চামচের মধ্যে ঢুকিয়ে নিয়ে তারপর লঙ্কাটাকে ভালো করে কেটে নিতে পারবেন। যত ঝিরিঝিরি করে আপনারা লঙ্কাটা কাটতে চান তত ঝিরিঝিরি করেই কিন্তু লঙ্কাটাকে কেটে নিতে পারবেন, কোনো রকম অসুবিধাই হবে না। প্রেশার কুকারে আমরা কম বেশি প্রত্যেকেই রান্না করে থাকি, কিন্তু প্রেশার কুকারে আমরা যখন রান্না করি না বন্ধুরা, অনেক সময় পুড়ে যায়। পুড়ে গেলে পরিষ্কার করতে সেটা আমাদের অনেকটা সময় লেগে যায়। সামান্য পরিমাণ একটু টুথপেস্ট দিয়ে দিন। টুথপেস্ট দিয়ে এইভাবে কয়েক সেকেন্ডের জন্য একটু ঘষে রাখলেই দেখবেন, মানে ঘষে নিলেই কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এমনকি নর্মালভাবে পরিষ্কার করতে যেটা অনেকটা সময় লাগতো, এটা কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। ভালো লাগলে টিপসটি ট্রাই করে অবশ্যই দেখবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু অনেক প্লাজো প্যান্ট থাকেই বন্ধুরা। পুরনো হয়ে গেছে সেই ধরনের প্লাজো প্যান্ট এখানে আমি নিয়ে নিয়েছি। তা ছিঁড়ে গেছিলো কিছুটা একটা পায়ে, আমি এইভাবে দড়িটাকে বেঁধে নিলাম। আর এইভাবেই আমাদের দড়িটাকে বেঁধে নিতে হবে। তারপর প্যান্টটাকে আগে উল্টো করে নিয়েছিলাম, এবার কোমর আর একটা পায়ের অংশ সেটাকে প্যান্টটার ভেতরে এইভাবে আমি ঢুকিয়ে দিলাম। বাড়িতে যে পুরনো জামা কাপড় রয়েছে, পুরনো জামা কাপড়গুলোকেও আমি কি করব, এর ভেতরে ঢুকিয়ে দেব। তারপর একেবারে শেষের মাথাটাকে আমরা কি করব, এখানে গিট বেঁধে নেব। এইভাবে যদি আমরা তৈরি করি, দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল বন্ধুরা একটি কোলবালিশ। আর এইভাবে আপনারা সহজেই কিন্তু কোলবালিশ তৈরি করে ব্যবহার করতে পারেন পুরনো প্লাজো দিয়ে। আমাদের বাড়িতে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু বন্ধুরা ব্যবহার করে থাকি মিক্সার জার। মিক্সার জারে কিন্তু যখন মশলা পেস্ট করা হয় জল দিয়ে ধোয়ার পর দেখবেন ব্লেডটায় শুকাতে সময় লাগে, এমনকি অনেক সময় এইভাবে উপর করে রাখলে জং ধরে যায়। তাই সামান্য পরিমাণ একটু তেল আপনারা দিয়ে দেবেন। তারপর দেখবেন এতে আপনাদের মিক্সার জারের ব্লেডের ধার ঠিক থাকবে, সহজে জং ধরবে না, অনেক দিন ব্যবহার করতে পারবেন। রান্নাবাড়ি করতে গেলে অনেক সময় দেখবেন আমাদের কি সমস্যার মধ্যে পড়তে হয়, হঠাৎ করে হয়তো তেল পড়ে গেছে। আর এইভাবে যদি হঠাৎ করে তেল পড়ে যায় বন্ধুরা, তাহলে সেটা কাপড় দিয়ে পরিষ্কার করতে গেলে অনেকটা সময় লাগে, কাপড়টাও তেল কাস্টে হয়ে যায়। তাই কোনো রকম কাপড়ের ব্যবহার করতে হবে না। আমাদের বাড়িতে যে আটা থাকে সামান্য পরিমাণ আপনারা একটু আটা নিয়ে নিন। আটাটা দিয়ে এইভাবে যদি একটু কিছু সময় রেখে দেন, তারপর যদি আপনারা এইভাবে আটাটাকে ডলে নেন, দেখবেন আটাটা পুরো তেলটাকেই কিন্তু আপনাদের অ্যাবজর্ব করে নিয়েছে। কোনো রকম এখানে আপনাদের কিন্তু দরকার পড়বে না বন্ধুরা, কাপড়ের তেল কাস্টে ভাবও কিন্তু থাকবে না। ছোট্ট টিপস, ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে রূপোর এই ধরনের জুয়েলারিগুলো থাকে, কানের দুল বলুন, চেন বলুন, অনেক সময় এগুলো কালো হয়ে যায় পরতে পরতে, দেখা যায় যে ঘাম জমে যায়, এমনকি নোংরা জমে যায়। তা দোকানে নিয়ে গিয়ে পরিষ্কার করতে গেলে অনেকটা টাকাই লাগে। সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে নিন। সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে এটাকে খুব ভালো করে এইভাবে বন্ধুরা লাগিয়ে রেখে দিন। ভালো করে এইভাবে লাগিয়ে
রাখতে হবে 1 থেকে 2 মিনিট। তারপর আপনারা কি করবেন বন্ধুরা, এটাকে আপনারা পুরনো টুথব্রাশ দিয়ে এইভাবে খুব ভালো করে একটু ডলে নিন। দেখুন টুথব্রাশ দিয়ে একটু ডলে নিচ্ছে, নর্মাল জল দিয়ে এবার ধুয়ে নেব। একেবারে বন্ধুরা নতুনের মতো চকচকে হয়ে যাবে। এর জন্য আমাদের একটা টাকা পয়সাও কিন্তু খরচা করতে হবে না। এই ছোট্ট আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন। জল দিয়ে ধোয়ার পর দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। পরবর্তী টিপসটি চলুন দেখে নিই। লিপস্টিক আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি বন্ধুরা, কিন্তু অনেক সময় কি হয়, আমাদের বাড়িতে যে লিপস্টিক থাকে সেটা হলো অয়েলি লিপস্টিক। আর অয়েলি লিপস্টিক দেখতে ভীষণ কিন্তু বাজে লাগে বন্ধুরা, যে অয়েলি লিপস্টিক থাকে, কারণ কিছু সময় পরে দেখবেন অয়েলি লিপস্টিক ঠোঁটে আর থাকে না, সেটা কিন্তু উঠে যায় যে অয়েলি লিপস্টিক আমরা পরে থাকি। তাই যদি ম্যাট ফিনিশ লিপস্টিক না থাকে, অয়েলি লিপস্টিকটাকেই আপনারা ম্যাট ফিনিশ করে নিতে পারেন। সামান্য পরিমাণে পাউডার এইভাবে দিয়ে দেবেন। পাউডারটা দিয়ে কি করবেন আপনারা, লিপস্টিকের ওপর লাগিয়ে তারপর লিপস্টিকটা মানে ওপর থেকে পাউডারটা মুছে নিন। দেখবেন অয়েলি লিপস্টিকটা ম্যাট ফিনিশ হয়ে যাবে, অনেকটা সময় থাকবে, সহজে এটা উঠবে না। জামা কাপড় সেলাই করার আগে কখনো চা ছাঁকনির ব্যবহার করেছেন বন্ধুরা? জামা কাপড় সেলাই করার আগে কেন আমরা চা ছাঁকনির ব্যবহার করব, চলুন তাহলে দেখে নিই। অনেক সময় দেখবেন আমাদের জামা কাপড় সেলাই খুলে যায়, ছিঁড়ে যায়। আমাদের বাড়িতেই সেলাই মেশিন না থাকলে আমরা কি করি, সুতো দিয়ে সেলাই করে থাকি। আর দেখা যায় সূচের মাথা হয়তো ভোঁতা, সেখানে হয়তো সেলাই করানো যাচ্ছে না বা সুচ ঢুকছে না। তাই কি করতে হবে বন্ধুরা, এখানে আমি নিয়েছি দেখুন একটি চা ছাঁকনি। এখানে স্টিলের চা ছাঁকনি বা লোহার চা ছাঁকনি নেটে একটু ঘষে নেবেন, দেখবেন সূচের মাথা চুচলো হয়ে যাবে। আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি এই ধরনের সায়া, লেগিংস যেগুলোতে প্যান্ট থাকে বন্ধুরা। এবার অনেক সময় বারবার এর দড়িটা না ভেতরে ঢুকে যায়। বারবার দড়ি ঢুকে গেলে তখনই কিন্তু আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় বন্ধুরা। বারবার দড়ি পরাতে লাগে, তাই বারবার দড়ি পরানোর কোনো প্রয়োজন নেই। আগে দেখে নিন কতটা ঢুকেছে, তারপর কি করতে হবে, একটি ছোট কাঁচি নিয়ে নিন। কাঁচিটাকে আপনারা এইভাবে ঢুকিয়ে দিন। কাঁচিটাকে ঢুকিয়ে দিয়ে তারপর দেখুন কত সহজেই দড়িটাকে বের করে নিলাম। দড়ির শেষ মাথায় আপনারা একটি গিঁট বেঁধে রাখুন, আর কখনোই কিন্তু আপনাদের দড়ি ভেতরে ঢোকার সম্ভাবনা নেই। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো কিন্তু যে গেঞ্জি থাকে, যেটা ব্যবহার করি না, সেই ধরনের পুরনো গেঞ্জি এখানে আমি নিয়েছি। এবার আমাদের বাড়িতে অনেক ফার্নিচার থাকে যেখানে নোংরা জমে যায়, সহজে ঝুল ঝাড়ু থাকে না বাড়িতে, ঝুল ঝাড়া যায় না। তাই এইভাবে আপনারা ফুল ঝাড়ুতেই গেঞ্জি পরিয়ে খুব সহজেই ঝুল ঝাড়ুর কাজে ব্যবহার করতে পারেন। দেখুন যত ঝুল ছিল, নোংরা ছিল, সব সহজেই পরিষ্কার হয়ে যাবে। গেঞ্জিটাকে আবার আমরা ধুয়ে ব্যবহার করতে পারবো। আমাদের বাড়িতে যে এই ধরনের ঝাঁটা থাকে বন্ধুরা, কি সমস্যা হয়, দেখা যায় আমরা উঠোন ঝাড় দিই, কিংবা দেখা যায় আমরা আমাদের ছাদ ঝাড় দিচ্ছি, কিন্তু ঝাঁটাটা বারবার যে সমস্যাটা দেখা দেয়, ঝাঁটার কাঠি বেরিয়ে যায়, ঝাঁটাটা সরু হয়ে যায়। আরও একটি যে সমস্যা আমাদের এখানে দেখা দেয়, যে ঝাঁটাটা দিয়ে অনেকটা সময় কাজ করতে গেলেও আমাদের কিন্তু হাতে ব্যথা লাগে। তাই একটি কাজ আপনারা করতে পারেন, পুরনো কোনো গেঞ্জি থাকলে সেটা নিয়ে নেবেন। পুরনো গেঞ্জিটা এইভাবে টাইট করে বেঁধে দিতে লাগবে গেঞ্জিটাকে, তাহলে ধরতেও সুবিধা হবে, ধরে কাজ করতে কাঠিও কিন্তু আপনাদের বেরোবে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে আপনারাও কিন্তু দেখবেন। এখানে আমি নিয়েছি হলুদ। চালে কেন হলুদের ব্যবহার করব, চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে হলুদ রান্নায় আমরা খেয়ে থাকি। এখানে আমি সামান্য পরিমাণ বন্ধুরা নিয়েছি হলুদ আর ভিনিগার। খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। অনেক সময় দেখবেন আমাদের কি হয়, চালের মধ্যে না প্রচুর পরিমাণে পোকা ধরে যায়, আর পোকা ধরে গেলে সেই চালটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাই চালটাকে আপনারা কিভাবে একেবারে বন্ধুরা ঝরঝরে পোকাকে বের করে নিতে পারবেন, যে কালো কালো পোকা, এইভাবে হলুদ দিয়ে রাখুন, ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখবেন, 1-2 ঘন্টা, দেখবেন চালের পোকা গন্ধে বেরিয়ে যাবে হলুদ আর ভিনিগারের। একটি ক্লিপ যদি হাতের কাছে থাকে, ঘর মোছা একেবারেই সহজ হয়ে যাবে। আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু অনেক পুরনো চুলের ক্লিপ থাকেই বন্ধুরা। আমি এখানে পুরনো একটি গেঞ্জি নিয়েছি। গেঞ্জিটাকে অবশ্যই কিন্তু আমি খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে যে ওয়াইপার থাকে, আমি ওয়াইপারটার ওপর গেঞ্জিটাকে খুব ভালো করে এইভাবে পেঁচিয়ে নেব। তারপর কি করব, যাতে খুলে না যায় গেঞ্জিটা, এর জন্য আমি দুপাশ থেকে দুটো ক্লিপ লাগিয়ে দিলাম। দেখুন এবার আমরা কত সহজেই এটার সাহায্যে কিন্তু ঘরটা মুছে নিতে পারি। আমাদের হাঁটু যন্ত্রণা, কোমর
যন্ত্রণাও করবে না, এমনকি ঘরটাও কিন্তু আমরা খুব সুন্দরভাবে মুছে নিতে পারবো। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখবেন। ঘর মোছা হয়ে গেলে তারপর আমরা ক্লিপটা খুলে গেঞ্জিটাকে পরিষ্কার করে নেব, আবার দ্বিতীয় দিন ব্যবহার করতে পারবো। এইভাবে দেখবেন আপনাদের এক্সট্রা করে মপ কেনার প্রয়োজন পড়বে না, এমনকি আপনাদের কাজটাও কিন্তু খুব সহজ হয়ে যাবে। ছোট্ট একটু টিপস বন্ধুরা, কাজে লাগালেই আপনাদের কাজ অনেকটাই সহজ হয়। কখনো আপনারা ভাত রান্না করার সময় কলার খোসার ব্যবহার করেছেন? কেন আমরা ভাত রান্না করার সময় কলার খোসার ব্যবহার করব চলুন দেখে নিই। এখানে আমি একটি কলার খোসা ভালো করে ধুয়ে নিয়েছি। অনেক সময় অল্প পরিমাণে ভাত রান্না করলে কি সমস্যা দেখা দেয় যে ভাতটা একেবারে পানসে লাগে খেতে, তাই কলার খোসা দিয়ে 2-3 মিনিট ভাত। কাঁঠালের দানা খেতে কার না ভালো লাগে বন্ধুরা, নানা রকম রেসিপি আমরা বানিয়ে খাই, কিন্তু সমস্যাটা কি হয় এই যে কাঁঠালের দানার খোসা ছাড়ানো। তা আজকে আমি এমন একটি টিপস বলবো, 1 মিনিটের মধ্যেই কাঁঠালের দানার খোসা ছাড়ানো হয়ে যাবে। সেই সঙ্গে খোসা ছাড়ানোর পর এই যে লাল একটা আস্তরণ থাকে এটাও উঠে একেবারে পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন, এটা কিন্তু দেখবেন সহজে উঠতে চায় না, একদম আটকে আটকে লেগে থাকে। আর এটা সমেত কোনো রান্না যদি আমরা করি তরকারির কালারটাও কালচে হয়ে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে না, রান্নার পরে খোসা খোসা মতো উঠতে থাকে। তাই সহজ পদ্ধতিতে খুব দ্রুত তাড়াতাড়ি খোসা ছাড়াবো কিভাবে চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে যেটা দেখুন আমাদের করতে হবে, এখানে আমি যে কাঁঠালের দানাগুলো নিয়েছি আপনারা ছুরি দিয়েই হোক বা বটি দিয়ে এইভাবে অর্ধেক করে কেটে নিন, কারণ দেখবেন নর্মালভাবে ছাড়াতে সময়। এইভাবে অর্ধেক করে নিলে খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু ছাড়ানো যায় ওপরের সাদা খোসাটা। এর জন্য আমি এখানে সবার প্রথমে সবগুলো খোসাকেই মানে সবগুলো কাঁঠালের বীজকে অর্ধেক করে নিচ্ছি, তাহলে ওপরের সাদা অংশটা দেখুন অর্ধেক করে নিলে এই যে এই সাদা অংশটা এটা তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে। দেখুন, তাছাড়া গোটা থাকলে কিন্তু এটা সহজে ছাড়ানো যায় না, অনেকটা সময় লাগে। এইভাবে পুরোটা কাঁঠালের দানায় আমি সবার প্রথমে খোসাটা ছাড়িয়ে নেব, তারপর দেখাবো কিভাবে আমরা এই যে সাদা যে আস্তরণ এই আস্তরণটা ছাড়িয়ে নিতে পারি সহজেই। চলুন সবগুলো কেটে নিই। সবগুলোই দেখুন আমি এইভাবে অর্ধেক করে কেটে নিয়েছি। অর্ধেক করে কেটে নেওয়ার পর এবার তাড়াতাড়ি করে এই যে এই ওপরের অংশটাকে ছাড়িয়ে নিচ্ছি। চলুন তাহলে এইভাবেই এই ওপরের সাদা অংশটাকে ছাড়িয়ে নিই। দেখুন আমি ওপরের সাদা যে খোসাটা থাকে সেই খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার এই যে লাল একটা আস্তরণ থাকে এটা কিন্তু ছাড়ানো খুব মুশকিল, এটাকে আমরা হাত না লাগিয়েও কিন্তু সেকেন্ডের মধ্যেই ছাড়িয়ে নিতে পারবো। কিভাবে চলুন দেখে নিই। গ্যাসের ওপর এখানে একটি পাত্রের মধ্যে আমি 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে কিছুটা পরিমাণ আমি দিয়ে দিলাম এখানে খাবার সোডা আর কিছুটা নুন। জলটাকে শুধু হালকা একটু গরম করে নেব, ফুটন্ত গরম জল কিন্তু নয়। হালকা একটু গরম করে নিয়ে কাঁঠালের যে বীজগুলো রয়েছে এই বীজগুলোকে জলের মধ্যে আমরা 3 থেকে 4 মিনিটের জন্য এই গরম জলে রেখে দেব। ফুটন্ত কিন্তু নয় জল, হালকা জাস্ট গরম হবে তখনই গ্যাসটা বন্ধ করে জলের মধ্যে রেখে দিন। দেখবেন এতে কি হবে, আপনাদের যে লাল কালারের কাঁঠালের বীজের মানে একটা আস্তরণ থাকে সেটা সহজেই উঠে যাবে। কাঁঠালের দানাগুলো বা বীজগুলো যাতে একদম ধবধবে সাদা হয়, লালচে ভাবটা যাতে না থাকে, কিছুটা পরিমাণ আমি লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2-3 মিনিট আবার একটু রেখে দেব, তারপর এটাকে আমি তুলে নেব। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আমি এই দেখুন
থালার মধ্যে তুলে নিয়ে আপনাদের দেখাবো যে এই যে লাল খোসাটা এটা কতটা দেখুন নরম হয়ে গেছে। নর্মালভাবে কিন্তু এটা খোসাটা ওঠে না, আমি এমনি দেখাচ্ছি। এইভাবেও আপনারা তুলে নিতে পারেন। এইভাবে একটুখানি টান দিলেই দেখবেন এই যে পাতলা খোসাটা উঠে আসবে। তাছাড়াও হাত না লাগিয়েও কিন্তু আপনারা এই খোসাটাকে পরিষ্কার করতে পারেন, যেটাও খুব দ্রুত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। কোনো রকম হাত লাগাতে লাগবে না। আর যে খোসাগুলো একটু ভালো, এইভাবে হালকা করে একটু টান দিলেই এই দেখুন কত সহজেই এই যে কালো কালারের এই লেয়ারটা উঠে গেল। এইভাবে ওপরে ধরে এই যে দেখুন একদম সহজ এই পদ্ধতিটাও। এবার আমরা দেখে নিই হাত না লাগিয়ে কিভাবে আমরা এই যে লাল কালারের এই আস্তরণটা তুলে ফেলতে পারব। একদম সাদা ধবধবে হয়ে যাবে। এই রকম কোনো রকম হাত লাগাতে আমাদের নিয়ে নিতে হবে এই ধরনের বোতল। এই ধরনের বোতলের গাটা দেখুন ডিজাইন করা, মানে ভেতরে খাঁজ কাটা। এই ধরনের বোতলই কিন্তু ব্যবহার করতে হবে। এই ধরনের বোতলের মধ্যে আমি সবগুলোকে কাঁঠালের দানা এইভাবে ভরে নেব। তাহলে একটি একটি করে আমাদের কাঁঠালের দানা ছাড়াতে লাগবে না, মানে লাল অংশটা। সময়ও লাগবে কম, খাটনিও করতে হবে না। যত প্রয়োজন তত খুশি কাঁঠালের দানা এইভাবে লাল অংশ ছাড়িয়ে নিতে পারবেন। আর অবশ্যই এখানে কিন্তু প্লেন বোতল নিলে হবে না, এই ধরনের ডিজাইনযুক্ত বোতলই কিন্তু ব্যবহার করতে হবে। সবগুলো কাঁঠালের দানা ভরে নিয়েছি, আমি অল্প জল নিয়ে নিয়েছি। এবার এইভাবে কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করব। এই দেখুন গায়ের মধ্যে খোসাগুলো এইভাবে নাড়াচাড়া করলেই মানে বের হয়ে যাবে খোসাগুলো খুব সহজেই, হাত না লাগে। এইভাবে কিন্তু আমি বেশ কিছু সময় ঝাঁকিয়ে নিয়েছি। আর এই দেখুন মানে খোসাগুলো দেখতে পাচ্ছেন বোতলের গায়ে গায়ে দেখুন লেগে রয়েছে। এবার আমি বের করে নেব। একটু ধীরে ধীরে বের করতে হবে, তা না হলে ভেঙে যাবে কাঁঠালের দানাগুলো। তাই এইভাবে বের করে নেব। পুরোটা দানাই আমি বের করে নিয়েছি। এবার এই দেখুন দানাগুলো কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। এবার এই দানাগুলোকে ভালো করে আমাদের জল দিয়ে ধুয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর সাদা ধবধবে হয়েছে, কোনো রকম হাত ব্যবহার করতে হয়নি। আমি সামান্য পরিমাণ দেখালাম, এর থেকে বেশি পরিমাণ দানা নিয়েও আপনারা এইভাবে পরিষ্কার 2-3 বার আমি ভালো করে একটু ধুয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর সাদা ধবধবে হয়েছে। ভালো লাগলে আপনারাও এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। এরকম সাদা ধবধবে হয়ে যাবে আপনাদের কাঁঠালের দানাও। এবার হাত দিয়ে একটু কষলে নিলেই বাকি যে অংশটা আছে সেটাও আমাদের উঠে পরিষ্কার হয়ে যাবে। ভাতটাকে ফুটিয়ে নিন, দেখবেন পাঁচে ভাত চলে যাবে। অনেক সময় আমাদের বাড়িতে কারেন্ট চলে যায়, মিক্সিতে মশলা করতে পারি না, শিলনোড়া হামালদিস্তা থাকে না। একটি বোতলের কেটে নিন, নিচের অংশটা প্লেন ধরনের বোতল নেবেন, যে বোতলের নিচটা প্লেন। তারপর এখানে আমি দেখুন আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এই জাতীয় মশলাগুলি বেলনের সাহায্যে হালকা করে বাড়ি দিলেই কিন্তু খুব সুন্দরভাবে এখানে মশলাটা আমাদের পেস্ট হয়ে যাবে। আপনারা জিরা ধনা হালকা করে ভেজেও এইভাবে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো করে নিতে পারেন।
আমাদের বাড়িতে কম বেশি এই ধরনের শ্যাম্পুর পাতা আমরা ব্যবহার করেই থাকি, কিংবা সসের প্যাকেট কিছুটা বের করার পর হয়তো থেকে যায়, সেটাকে আমরা কোথাও দাঁড় করিয়ে রাখতে চাই, বারবার পড়ে যায়, জায়গাটাও নোংরা হয়, জিনিসটাও আমাদের নষ্ট হয়ে যায়। তাই একটি কাজ করতে পারেন, আমাদের বাড়িতে যে এই ধরনের ক্লিপ থাকে বন্ধুরা, দুটো ক্লিপ জামা কাপড়ে এইভাবে লাগিয়ে দিন, পুরোপুরি সোজা থাকবে আর একটুও কিন্তু আপনাদের নষ্ট হবে না। এই দেখুন এইভাবে দাঁড়িয়ে থাকবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন বন্ধুরা। কখনো আপনারা হটপটের মধ্যে ডাল রান্না করে দেখেছেন? কেন হটপটের মধ্যে ডাল রান্না করব? ডাল তো আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি মটর ডাল, ছোলার ডাল, অরলের ডাল। এই জাতীয় ডালগুলো রান্না করতে আমাদের অনেকটা সময় লেগে যায় এবং ভালো করে ডালটাকে ধুয়ে নিতে হবে, হটপটে নিয়ে নিতে হবে। হটপটের মধ্যে আমি ডালটাকে কি করব, এইভাবে দেখুন দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ গরম জল। দেখুন ডাল সেদ্ধ করতে কিন্তু আমাদের সময় লেগে যাবে কিন্তু বন্ধুরা 15 থেকে 20 মিনিট। সেখানে হটপটের মধ্যে কোনো রকম গ্যাস খরচ করতে হবে না, 1 মিনিটের গ্যাস খরচ করে ডাল সেদ্ধ হয়ে যাবে। এখানে ডালের মধ্যে কিছুটা পরিমাণ আমি খাবার সোডা, কিছুটা নুন দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 15 মিনিট পরে ফিরে এসে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে এখানে আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তাই এইভাবে ডাল রান্না করলে দেখবেন আপনাদের গ্যাসের খরচ কিন্তু অনেকটাই কম হবে। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। চশমা আমরা কম বেশি প্রত্যেকেই কেউ না কেউ ব্যবহার করেই থাকি বন্ধুরা। চশমাতে কখনো আপনারা টুথপেস্টের ব্যবহার করেছেন? কেন চশমার মধ্যে আমরা টুথপেস্টের ব্যবহার করব চলুন দেখে নিই। অনেক সময় চশমার মধ্যে ধুলো ময়লা লাগে, তাই মাঝে মাঝে চশমাটাকে যদি সামান্য পরিমাণ টুথপেস্ট দিয়ে আলতো করে এইভাবে একটু ডলে নেওয়া যায়, চশমার মধ্যে ধুলো ময়লা মাটি সহজেই উঠে যাবে, চশমার কাঁচ খুব ভালো থাকবে। এমনকি অনেক দিন যদি কাঁচ নাও চেঞ্জ করেন তাও কিন্তু সহজে নষ্ট হবে না। পরিষ্কার একটি কাপড় দিয়ে আমাদের খুব ভালো করে এবার চশমাটাকে মুছে নিতে হবে। এই দেখুন পরিষ্কার করে আমি আপনাদের দেখালাম। ভালো লাগলে ছোট্ট আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনার শ্যাম্পুর সঙ্গে একটি দুটি জিনিস মিশিয়ে আপনারা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, 5 মিনিটের মধ্যেই বাড়ি থেকে আপনাদের পালিয়ে যাবে বন্ধুরা টিকটিকি, সেই সঙ্গে মশা, আরশোলা, ইঁদুর। হ্যাঁ, এমনই পাওয়ারফুল একটি রেমেডি তৈরি হয়ে যাবে। বাজার থেকে কেমিক্যালযুক্ত মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি ব্যবহার করতে হবে না, ইঁদুরকে তাড়ানোর জন্য বিষ কিনে আনতে হবে না। কারণ এই যে এই ধরনের কেমিক্যালযুক্ত মশা মারার জন্য, ইঁদুর তাড়ানোর জন্য আমরা কেমিক্যালযুক্ত তেল, কয়েল, ধূপকাঠি, বিষ ব্যবহার করি, এগুলো স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। আমাদের শরীরে ভয়ঙ্কর রোগ ব্যাধি বাসা বাঁধে, ক্যান্সার, হাঁপানি, শ্বাসকষ্টের মতো রোগ ব্যাধি। আমরা যদি প্রাকৃতিক উপায় অবলম্বন করি খরচও কম হবে, বাড়ির থেকে এই ধরনের পোকামাকড় চলে যাবে। চলুন রেমেডিটি দেখে নিই। সঙ্গে শুধু আপনারা একটি দুটি জিনিস মিশিয়ে বাড়িতে রেখে দিন, ম্যাজিকের মতো দেখবেন বাড়ির থেকে মশা, মাছি, আরশোলা পালিয়ে যাবে। শ্যাম্পু আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ব্যবহার করি, তা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু বন্ধুরা। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি শ্যাম্পু। এই শ্যাম্পুর সঙ্গেই আমরা একটি দুটি জিনিস মিশিয়ে নেব, তাহলেই আমাদের বাড়ির থেকে মশা, মাছি, আরশোলা, টিকটিকি পালিয়ে যাবে। খুব ভালো করে কি করতে হবে, আমাদের এটাকে মিশিয়ে নিতে লাগবে। দেখুন খুব সুন্দর করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি শ্যাম্পুটাকে। এবার যে জিনিসটা আমরা দেব বন্ধুরা সেটা হলো ভিনিগার। আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে। এখানে কিন্তু ভিনিগারই ব্যবহার করতে হবে, লেবুর রস নয়। কারণ ভিনিগারের যে গন্ধটা সেটা বাড়ি থেকে আরশোলা, টিকটিকি তাড়াতে ভীষণ পরিমাণে সাহায্য করে। তাই ভিনিগারই এখানে ব্যবহার করবেন। এখানে শ্যাম্পুর সঙ্গে ভিনিগারটাকে খুব ভালো করে এইভাবে আমরা মিশিয়ে নেব। দেখুন খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিন। ভালো করে এখানে মেশানো হয়ে গেছে, সাইডে রাখবো। একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি লবঙ্গ আর আমাদের বাড়িতে থাকা
বেশ কিছুটা দেশলাইয়ের কাঠি, যেটার মধ্যে বারুদ রয়েছে। এবার কি করব, এইভাবে কাঠিগুলোর থেকে আমি এই যে বারুদগুলো রয়েছে, বারুদগুলোকে ভালো করে বের করে নেব। দেখুন, এখানে শুধু বারুদটাকে বের করতে হবে, কারণ বারুদের যে গন্ধটা সেটা কিন্তু মশা তাড়াতে ভীষণ সাহায্য করে। দেখুন কাঠির মধ্যে আর বারুদ নেই। এখানে আমি যে লবঙ্গটা নিয়েছি, লবঙ্গর গন্ধ ভীষণ স্ট্রং হয়। লবঙ্গটাকেও এখানে আমি একটু থেতো করে নেব, যাতে গন্ধটা ভালোভাবে বের হয়। এবার আমরা কি করব, এখানে আমি নিয়েছি রসুন। রসুন এমন একটি প্রাকৃতিক উপাদান বন্ধুরা, যেটা আমাদের বাড়ি থেকে খুব সহজেই মশা, আরশোলা, টিকটিকি, এমনকি ইঁদুর তাড়াতেও ভীষণ সাহায্য করে। কি করব, এখানে আমি গ্রেটার নিয়েছি। এই যে লবঙ্গ আর দেশলাই কাঠির বারুদ যেটা আমি গ্রেট করে রেখেছিলাম, এর মধ্যেই এখানে আমি রসুনটাকেও গ্রেট করে নিলাম। কিভাবে অ্যাপ্লাই করব, এবার আমরা একটি পাত্র নিয়ে নেব। পাত্রের মধ্যে 1 গ্লাস আমি জল নিয়ে নিচ্ছি। আর এই যে এখানে রসুন, আমরা লবঙ্গ, দেশলাই কাঠির বারুদের অংশ গ্রেট করে রেখেছিলাম, সেটা এই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার কি করব, এই যে শ্যাম্পু আর ভিনিগার মেশানো যে মিশ্রণটা, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে জলটা তৈরি করলাম একটি সলিউশন, এর গন্ধটা কিন্তু ভীষণ স্ট্রং বন্ধুরা। এই গন্ধর কারণেই কিন্তু বাড়ি থেকে মশা, মাছি, আরশোলা, টিকটিকি পালিয়ে যাবে। এবার আরও একটি জিনিস দেব টিকটিকির জন্য। টিকটিকিরা কিন্তু দেখবেন টুথপেস্টের গন্ধ একেবারে সহ্য করতে পারে না। আপনারা দেয়ালে যদি সামান্য পরিমাণ একটু টুথপেস্ট লাগিয়ে রাখবেন, দেখবেন সেই দেয়ালে টিকটিকি আর ঘোরাঘুরি করবে না। এখানে টুথপেস্টটা দিয়েও ভালো করে এইভাবে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কি করব, ঢাকনাটা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখব। এখানে আমি 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা বাড়িতেই কিন্তু এই ধরনের মিশ্রণ তৈরি করে নিতে পারি। মশা, আরশোলা, টিকটিকির, এমনকি ইঁদুরও এর গন্ধে পালিয়ে যাবে। এটাকে কিন্তু এইভাবে আমরা ব্যবহার করতে পারবো না। তার জন্য কি করতে হবে, একটি গ্লাস নিয়েছি। এখানে আমি একটি ছাঁকনির সাহায্যে মিশ্রণটাকে ভালো করে ছেঁকে নিলাম। যেহেতু এখানে লবঙ্গর পাট রয়েছে কিংবা রসুনের খোসা রয়েছে, তাই ছেঁকে নিতে হবে। আমাদের বাড়িতে যে এই ধরনের স্প্রে বোতল আছে, আপনারা স্প্রে বোতল নিতে পারেন। আর দেখুন আমি এখানে স্প্রে বোতল নিয়েছি। জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতলের ঢাকনা ছিদ্র করেও আপনারা এটা কিন্তু ব্যবহার করতে পারেন। মিশ্রণটা পুরোপুরি রেডি। আর যেহেতু এখানে ভিনিগার দেওয়া আছে, তাই এই মিশ্রণটা 15 দিন ব্যবহার করতে পারবেন, সহজে নষ্ট হবে না। কিভাবে কোথায় ব্যবহার করলে আমাদের বাড়ি থেকে মশা 5 মিনিটেই পালিয়ে যাবে। যাদের বাড়িতেই এরকম ছোট বাচ্চা আছে, তারা যদি মশা মারার কয়েল, ধূপকাঠির ব্যবহার করে, তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। আর বাচ্চাদেরকে তো মশা কামড়াবেই। মশার থেকে বাঁচার জন্য আপনারা এই ধরনের যে স্প্রে, এটা ব্যবহার করুন। এইভাবে এই যে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি, এটাকে কি করবেন, যখন বাড়িতে মশার উৎপাত হবে বা সন্ধেবেলায়, সকালের দিকে জানলার গ্রিলেতে, জানলার পর্দায় মশার এই যে মিশ্রণটা তৈরি করলাম, স্প্রে করে দিন। এই সব জায়গা দিয়ে মশা ঢুকবে না, সেই সঙ্গে আরশোলা, টিকটিকির উৎপাতও কম হবে। কিংবা আলমারির পেছন দিকটায় দেখবেন মশারা, টিকটিকিরা লুকিয়ে থাকে, এই সব জায়গাতেও মিশ্রণটা স্প্রে করে দিন। যেখানে আমাদের ডাস্টবিন থাকে, ডাস্টবিনের আশেপাশেও স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন এই সব জায়গায় খাবার খোঁজার জন্য কিন্তু আরশোলা, টিকটিকি, ইঁদুররা ঘোরাঘুরি করে আর কখনোই আসবে না।
কিংবা আমাদের বাড়িতে যে বেসিন বা সিঙ্ক রয়েছে তার পেছন দিকটায় মিশ্রণটা স্প্রে করবেন। ওয়াশিং মেশিন, ফ্রিজের পেছন দিকটাতেও আপনারা স্প্রে করে দিন। এটাকে আপনারা দুবেলা করে প্রত্যেক দিন স্প্রে করুন, দেখবেন কত সহজেই বাড়ি থেকে মশা, মাছি, আরশোলাটি আপনারাও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনারাও উপকার পাবেন। আমি এখানে কিছুটা তুলো নিয়েছি, তুলোটাকে ছড়িয়ে নিয়েছি, তুলোর মধ্যে তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম, বেশ কিছুটা রসুনের খোসা, দুটো লবঙ্গ, আর সেই সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা কিছুটা পরিমাণ জোয়ান। এইভাবে দিয়ে দিতে হবে। তারপর কি করব, এটাকে আমরা সলতের মতো করে এইভাবে মুড়িয়ে নেব। দেখুন যেভাবে আমি সলতের মতো করে মুড়িয়ে নিচ্ছি ঠিক সেভাবেই মোড়াতে হবে। এবার একটি প্রদীপের উপর দিয়ে সামান্য পরিমাণ এইভাবে তেল দিয়ে দেব। এটাকে আমরা এবার জ্বালিয়ে নেব। বাড়িতে যখন মশার উৎপাত ভীষণ পরিমাণে বেড়ে যায় বন্ধুরা, এইভাবে আপনারা একটি প্রদীপ জ্বালিয়ে নিন, একেবারে ঘরোয়া একটি প্রদীপ। আর এইভাবে যদি প্রদীপটা আপনারা জ্বালান প্রাকৃতিকভাবে, দেখবেন বাড়ি থেকে আপনাদের মশা খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যাবে। এমনকি কোনো রকম কেমিক্যালের ব্যবহার করতে হবে না। আর এইভাবে যদি মশাকে আপনারা তাড়ান, দেখবেন আমাদের স্বাস্থ্যের জন্যও কিন্তু সেটা ভালো। কারণ মশা তাড়ানোর জন্য কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করলে হাঁপানি, শ্বাসকষ্টের মতো রোগ ব্যাধি আমাদের বাসা বাঁধে শরীরে। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবেন। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় কি হয়, যে রুটিটা আমরা করতে চাই বেলন চাকিতে, অনেকেরই দেখবেন সমস্যাটা কি হয়, যে রুটিটা পারফেক্ট গোল হয় না। আর পারফেক্ট গোল যদি রুটি না হয় তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। তাই আপনারা একটি পলিথিন নিয়ে নিন। পলিথিনটাকে অবশ্যই খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন। তারপর পলিথিনের মধ্যে শুকনো আটা ছড়িয়ে রুটি তৈরি করা লেচি নিয়ে নেব। অবশ্যই কিন্তু এখানে আটাটাকে আমরা নরম করে মেখে নেব। পলিথিনের ওপর দিয়ে কিছুটা অংশ এইভাবে আমি ঢেকে দিলাম। তারপরে একটি প্লেট নিয়ে হালকা করে এইভাবে চাপ দিলে কোনো রকম বেলন চাকির প্রয়োজন পড়বে না। বেলন চাকি ছাড়াই কিন্তু আমরা খুব সুন্দরভাবে এখানে রুটি তৈরি করে নিতে পারি। দেখুন কত সুন্দর পারফেক্ট গোল রুটি এখানে আমাদের তৈরি হয়ে গেছে। এমার্জেন্সি সময় এই ছোট্ট টিপসটি কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন। অনেক সময় বর্ষাকালে এতটা পরিমাণ বৃষ্টি হয় বন্ধুরা, জামা কাপড় শুকানো খুবই মুশকিল হয়ে পড়ে। গ্যাসের ওপর একটি কড়াইটাকে বসিয়ে দিয়েছি, 2 মিনিটের জন্য ভালো করে গরম করে নেব। এমন ধরনের অনেক জামা কাপড় থাকে যেগুলো জামা কাপড় আমাদের শুকনো অবশ্যই করতে হবে, এমার্জেন্সি পরে কোথাও যেতে হবে। এইভাবে কড়াইয়ের ওপর 1-2 সেকেন্ড রাখলেই দেখবেন জামা কাপড়গুলো আপনাদের শুকিয়ে যাবে। কখনো ফুটন্ত গরম ভাতের মধ্যে তেজপাতার ব্যবহার করেছেন? কেন ফুটন্ত গরম ভাতের মধ্যে তেজপাতার ব্যবহার করব চলুন দেখে নিই। অনেক সময় ভাত আমাদের তলায় লেগে যায়, পুড়ে যায়। পুড়ে গেলে সেই ভাত থেকে পোড়া গন্ধ বেরোতে থাকে, খেতে ভালো লাগে না। তাই ভাত তো ফেলেও দেওয়া যায় না, অনেকটা দাম। তাই ভাত যখন গরম থাকবে তার মধ্যে 2-3টে তেজপাতা দিয়ে 10 মিনিটের জন্য ভাতটাকে ঢেকে রাখুন। অবশ্যই গরম থাকতে এই কাজটি করতে হবে। তারপর 10 মিনিট পর আপনারা তেজপাতার দুটোকে তুলে নিন। দেখবেন এতে কি হবে, আপনাদের যে ভাতের থেকে পোড়া গন্ধ বের হচ্ছিল সেই পোড়া গন্ধটা কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে। ছোট্ট একটি টিপস, ভালো লাগলে ট্রাই করবেন। থালা বাসন কখনো কাঁটা চামচের সাহায্যে পরিষ্কার করেছেন? আমাদের বাড়িতে যে স্টিলের এই ধরনের বাসন থাকে বন্ধুরা, অনেক সময় দেখবেন ডিজাইনের জায়গাগুলোতে ভীষণ বাজে একটি দাগ হয়ে যায়, এমনকি নোংরা জমতে থাকে, যেটা নর্মাল স্কচব্রাইট দিয়ে আমরা যখন পরিষ্কার করি সেটা কিন্তু পরিষ্কার আর হয় না বন্ধুরা। এর জন্য আপনারা ছোট্ট এই কাজটি করবেন। আমাদের বাড়িতে যে কাঁটা চামচ থাকে, কাঁটা চামচ দিয়ে এইভাবে যদি আপনারা হালকা করে একটুখানি ঘষতে থাকেন, দেখবেন কত সহজেই কাঁটা চামচের সাহায্যেই নোংরাটা আপনাদের উঠে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। যেখানে কাঁটা চামচও ঢুকবে না সেখানে সেফটি পিনের ব্যবহার করতে পারেন। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে